আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাম প্রতিরোধে আজ থেকে 18 জেলায় টিকা কর্মসূচি শুরু। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুরা। জ্বালানি সাশ্রয়ের নতুন সময়সূচিতে চলছে অফিস। ব্যাংকের লেনদেন বিকেল 3টা পর্যন্ত চলবে। মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল, জানালেন ফখরুল। বগুড়া সদরের 9 এপ্রিলের উপনির্বাচন ঘিরে আবারও বইছে নির্বাচনী হাওয়া। এবং ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করল ইরান। তেহরান বলছে উপসাগরীয় অঞ্চলে বড় চমক অপেক্ষা করছে পেন্টাগন ও আইএডিএফ এর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হাম প্রতিরোধে আজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলা 30টি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। এমন তথ্য রোববারই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রথমে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। কোমলমতি শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল নিয়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়া হামের চিকিৎসায় কাজ করছেন তারা। সারা দেশ থেকে রোগী আসছে শিশু হাসপাতালে, সুতরাং আইসিইউ তো সংকট থাকবে, এটা লিমিটেড না। ইতিমধ্যে জেনে গেছেন যে 5 বছরের নিচে তারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আমরাও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আপনারা যে মুক্ত তা না। হাম প্রতিরোধে সরকার রোববার থেকে বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর বলছি। পূর্বে টিকা পেয়েছে তাদেরও টিকার আওতায় আনা হবে। আক্রান্ত সন্দেহজনক শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, হামের টিকাদান কার্যক্রম সরজমিনে প্রত্যক্ষ করছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তার সাথে কথা বলছি। সাজ্জাদ, টিকা নিতে লোকজনের সাড়া কেমন দেখছেন? একযোগে সারা দেশে প্রায় 18টি জেলার 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দেশব্যাপী হামের বিস্তার প্রতিরোধে সরকার এই পদক্ষেপ নিয়েছে। আজ সকাল 9টা থেকে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। আপনি জানেন যে দেশে এই চলতি মৌসুমে হামে ব্যাপক বিস্তার ঘটেছে, সেই সাথে শতাধিক প্রাণহানির ঘটনাও আমরা জানতে পেরেছি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই চলতি মৌসুমে হামজনিত উপসর্গ নিয়ে প্রায় 94 অধিক শিশু মৃত্যুবরণ করেছে এবং কি হাজারেরও অধিক আক্রান্ত হয়েছে। সেই সাথে গত 24 ঘন্টায় 4 জন মারা গেছে। তো এমন একটি পরিস্থিতিতে সরকার উদ্যোগ নিয়েছে যে হামের বিস্তার প্রতিরোধে দেশব্যাপী একটি ক্যাম্পেইন চালু করবে। আপনি জানেন যে হয়তো বিগত 8 বছর আগে এই হামের বিশেষ ক্যাম্পেইন হয়েছিল, এর পরবর্তীতে আর কোনো ক্যাম্পেইন হয়নি। সেই সাথে বিগত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদান কর্মসূচি অনেকটা ব্যাহত থাকার কারণে দেখা গেছে যে হামের টিকার যে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকট কারণেও বিস্তার ঘটেছে। সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মীদের একটি আন্দোলনও চলমান ছিল। সেই নানাবিধ কারণে হাম টিকার যে ধারাবাহিক কর্মসূচি সেটি ব্যাহত হয়। সেই কারণে হামের বিস্তার ঘটেছে বলেও ডাক্তাররা এবং কি সংশ্লিষ্টরা দাবি করছেন। তো এই রকম একটি পরিস্থিতিতে আজ সারা দেশের 18টি জেলার যেই সকল জেলাকে হটস্পট হিসেবে ধারণা করা হচ্ছে, যেগুলো অতি সংক্রমিত এলাকা হিসেবে ধারণা করা হচ্ছে, সেই সব জেলার 30টি উপজেলায় আজ এই টিকাদান কর্মসূচি হাম বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রাজধানীর একটি করাইল বস্তি বিশেষিত মানে ঘনবসতিপূর্ণ এলাকা এখানে রয়েছে। এখানে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আমরা তবে এখানে লক্ষ্য করলাম যে
টিকা স্বাভাবিক টিকা কার্যক্রম শুরু হলেও যে বিশেষ ক্যাম্পেইন সেই টিকা কার্যক্রম এখনো শুরু হয়নি। এ বিষয়ে আমরা একটু কথা বলবো এখানে দায়িত্বরত একজনের কাছ থেকে। কেন আপনারা টিকা কার্যক্রম বিশেষ টিকা কার্যক্রম শুরু করতে পারেননি? বিশেষ টিকাদান কার্যক্রমের জন্য তো আসলে বিশেষ প্রস্তুতি প্রয়োজন হয়, এটার জন্য আলাদা করে ভ্যাকসিন আসতে হয় এবং নির্দেশনা থাকে এটার জন্য। তো আপাতত আমাদের কাছে এরকম কোনো নির্দেশনা আসেনি যে আমরা ক্যাম্পেইন উদযাপন করব, মানে অবজার্ভ করব। তবে রেগুলার যেই টিকাগুলো আমাদের দেওয়ার কথা সেগুলো সবগুলোই আমাদের আছে, সরবরাহ আছে এবং আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। নিয়মিত টিকার মধ্যে যে হামের টিকা সেটি কি আপনারা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দিয়ে যাচ্ছি। রেগুলার টিকার মধ্যে হামের যেটা আছে সেটা সরবরাহ আছে এবং আমরা দিচ্ছি। যে শুনছিলেন যে এখানে নিয়মিত যেভাবে হামের টিকা দেওয়া হয় সেই হামের টিকা দেওয়া হচ্ছে, তবে বিশেষ ক্যাম্পেইনের আওতাধীন ভাবে হামের টিকার প্রদান কার্যক্রম এখানে এখনো শুরু হয়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি, রাজধানীর অন্যান্য স্থানে যেগুলোতে বিশেষ টিকা কার্যক্রম শুরু করার কথা সেগুলিতে অনেকাংশে নিয়মিতভাবে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে হাম টিকা প্রদানের সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্টে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। এদিকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। দর্শক, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে ফিরে খবর সংগ্রহ করছেন সহকর্মী তৌহিদুর রহমান নিশান। তার সাথে যুক্ত হচ্ছে নিশান। আজ থেকে সংশোধিত সময়সূচিতে অফিস শুরু, পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ চিন্তিয়া। যেমনটি বলছিলেন, আজ থেকে নতুন সময়সূচিতে শুরু হচ্ছে অফিস কর্মসূচি, যেহেতু জ্বালানি পরিস্থিতি নিরসনের জন্য এই উদ্যোগ নিয়েছে হাতে সরকার। আর পেট্রোল পাম্পগুলোর অবস্থা যদি আমি বলি, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আসাদ গেটের একটি পেট্রোল পাম্পের সামনে, তালুকদার ফিলিং স্টেশনের সামনে। আমার পেছনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন সেখানে সকাল থেকে এখনো তেল দেওয়া শুরু হয়নি, কারণ জ্বালানির যে ডিপোর গাড়িটি এসে পৌঁছায়নি। কিন্তু তেল দেওয়া শুরু না হলেও আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের এই পাম্পের ঠিক উল্টো দিকে, যেখানে একটু যদি দেখানোর চেষ্টা করি, যে গাড়ির লাইনগুলো, গ্রাহকদের লাইন, যারা এসেছেন এখানে তেল নিতে, তারা অনেকে বলছেন রাত থেকে এসে এখানে অপেক্ষায় আছেন তারা এখানে তেল নেয়ার জন্য। এবং এই লাইনটি আমরা দেখতে পেয়েছি একদম গিয়ে ঠেকেছে জিয়া উদ্যানের সামনে দিয়ে, একদম বিজয় সারণী পর্যন্ত এই লাইনটি গিয়েছে। এর আগে আমরা এখানে আসার আগে আরেকটি ফিলিং স্টেশনে গিয়েছি, রাজধানীর বিজয় সারণীতে ট্রাস্ট ফিলিং স্টেশনে। সেখানেও আমরা দেখতে পেয়েছি সেখানকার লাইনটি একদম মহাখালী পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো এই জ্বালানি পরিস্থিতিতে এখানে যে গ্রাহকরা লাইন দিচ্ছেন, এই লাইনটি আসলে কমার কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি একজন এখানে তেল নিতে আসা চালককে জিজ্ঞেস করি, আপনি কখন এসেছিলেন তেল নেওয়ার জন্য, একটু যদি বলেন। রাত্রি 1টা বাজে আমি সিরিয়ালে আসছি, আমার সামনে অসংখ্য গাড়ি কাটছে। আমি যখন পাম্পের ঘুরে গেছি তখন তারা বলছে তেল নাই, তেল আসলে তেল দিতে পারবে। আমাকে বলছে যদি আপনি সিরিয়ালে থাকেন তাই থাকতে পারেন, না হলে আপনি পরেও আসতে পারেন। যদি সিরিয়ালে থাকেন আমরা বলতে পারবো না কখন তেল দিব, যখন তেল আসবে তখন আপনারা তেল পাবেন। জি, ধন্যবাদ। চিন্তিয়া, যেমনটি শুনছিলেন, উনি রাত 1টার সময় এসে এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং অবশেষে এখন সকাল 10টা বাজে, এখন এসে উনি পৌঁছাতে পেরেছেন অবশেষে সেই পাম্প পর্যন্ত। কিন্তু এখানে আসার পরও তেলের গাড়ি না পৌঁছানোয় এখন আপাতত বন্ধ আছে। আর কিছুক্ষণ পর হয়তো আবার সেই সুযোগটি তিনি পাবেন তেল নেওয়ার জন্য। তো এই ছিল রাজধানীর পাম্পের সবশেষ পরিস্থিতি। চিন্তিয়া। নিশান, আপনাকে ধন্যবাদ। ঢাকার কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে নগরীর মিটফোর্ড হাসপাতালে। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সেখানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই আগুনে পুড়ে যায় কারখানাটি। আশপাশের ভবনগুলোও আক্রান্ত হয় আগুনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে লাইটার ও ক্যালকুলেটর উৎপাদন করা হতো। অন্তত ২০ জন কর্মী সবসময় কারখানায় থাকতেন। আসার সাথে সাথে দেখি এখানে বিশাল ধরনের আগুন লেগে গেছে। এটা একটা বস্তি ছিল, বস্তি পোষায় না, তার ভাড়া কম। ওই টিন সেট বাড়িগুলো ভাঙার পরে তারপরে এই কোনা দিয়ে ওনারা একটা ফ্যাক্টরি তৈরি করে নিছে। আর ঘনবসতি এলাকায় এই সব যে ফ্যাক্টরিগুলো যেন তারা ভাড়া দিতেছে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাগুলার কোনো দায়িত্ব জ্ঞান নাই। খবর পেয়ে কেরানীগঞ্জের স্থানীয় ফায়ার স্টেশন থেকে ৩টি এবং পরে আরও 4টি মিলে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে এসে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে শুরু হয় অনুসন্ধান। এ সময় আগুনে ভস্মীভূত কয়েকটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি। সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিব। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে না এবং বন্ধ থাকবে। আর পরবর্তীতে আমরা ফলো আপ করবো। এটার সাথে যারা জড়িত আছে ইনশাআল্লাহ তাদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনা তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলছেন এই কর্মকর্তা। পুলিশের কাছে হস্তান্তর করা, তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল করার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি সরকারের 47 দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা মূল্যায়ন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। বৈঠক শেষে ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে, এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য। এটার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। উত্তরের জেলা বগুড়া সদরে আবারও বইছে নির্বাচনী হাওয়া। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া 6 আসনের উপনির্বাচন। এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। সদর উপজেলা নিয়ে নির্বাচনী আসন বগুড়া 6। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা 17 আসন থেকেও নির্বাচিত হন তিনি। পরে নিয়ম অনুসারে একটি আসন রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ায় এটিকে শূন্য ঘোষণা করে ইসি। 9 এপ্রিল এই আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। ভোটাররা বলছেন, প্রার্থীদের আচরণ, অতীত অভিজ্ঞতা ও নির্বাচনী অঙ্গীকার মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবেন তারা। সৎ, যোগ্য, নিরপেক্ষ যে নির্বাচন করবে এবং প্রার্থী হবে আমরা তাকেই ভোট দেব। এই আসনে ভোটের মাঠে লড়ছেন 3 প্রার্থী।
ধানের শীষ প্রতীকে বিএনপির রেজাউল করিম বাদশাহ, দাঁড়িপাল্লায় জামাতের আবিদুর রহমান সোহেল ও ফুলকপি মার্কায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রেজাউল করিম বাদশাহ ও আবিদুর রহমান সোহেল। এটি বগুড়ার বিএনপির আসন, ধানের শীষের আসন, বিএনপির ঘাঁটি। কাজে এখানে যেই নির্বাচন করছে এই আসন থেকে সেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা হোক, 9 তারিখের উপনির্বাচনকে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। র্যাবের টিম থাকবে, বিজিবির 8 প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের টহল দিবে। তারা যদি কোথাও কোনো অপ্রীতি ঘটনা করে, প্রত্যেকটা ঘটনায় যদি কোনো চ্যালেঞ্জ আছে আমরা সেটা প্রত্যেকটা চ্যালেঞ্জে আমরা চেষ্টা করব। এবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর উপনির্বাচন আয়োজনের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চায় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 9 এপ্রিল শেরপুর 3 শ্রী বড়দি ঝিনাইগাতি আসনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। জনসংযোগ করতে শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করে ভোটারদের সচেতনভাবে সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান। আসনটিতে জামায়াতের মাসুদুর রহমান মাসুদ ছাড়াও বিএনপির মাহমুদুল হক রুবেল এবং সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 3 ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। 2 দিন বিরতির পর আজ বিকেলে আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল 3:30টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রোববার বিকেল 3:30টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। আজ জ্বালানি সংকট, জুলাই সনদ বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কার্যসূচিতে থাকতে পারে প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্য সংসদীয় কার্যক্রম। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগও করেন তারা। বিকালে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে। গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে। টু-থার্ড মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রান্তি দেখানোর সাহস করছে। 11 দলীয় নেতারা আরও জানান, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুতে নানা টালবাহানা করছে। এ সময় এটিএম আজহার সরকার দলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলকে রাজপথে আসতে বাধ্য না করার আহ্বান জানান। বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনোই ভালো ছিল না। এ সময় জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনার কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন? বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় ঐক্যের নেতারা। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইট অ্যাঙ্গেলে ঘুরে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের অধিকার আদায়ের রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের ৬০ ফুট এলাকায় ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। বিরোধী দলের নেতা বলেন, জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, অথচ সরকারের দায়িত্বশীলদের বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশ এখন তেলের ওপর ভাসছে। আমরা স্যালুট জানাই। যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আস্থাশীল, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিং এর শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারীদের আইনের আওতায় আনা হবে। পাবনার সাথিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, অপতথ্য ও বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের সাথে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অপতথ্য এবং বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই, এমনকি নানান রকম বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ করা ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট সকলকেই আমরা আইনের আওতায় আনতে পারবো। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে ইরানকে ৪৮ ঘন্টার টাইমলাইন আবারও মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ওয়াশিংটন তেহরান যুদ্ধবিরতি চুক্তি করতে। তবে অনেকটাই নির্ভয়ভাবে ইরান জানায় তারা ভীত নয়, বরং আমেরিকান মিত্রদের জন্য বড় চমক অপেক্ষা করছে। এমন হুমকি পাল্টা হুমকিতে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বে শঙ্কা বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে যে 10 দিনের সময় দেওয়া হয়েছিল তা শেষ হতে আর মাত্র 48 ঘন্টা বাকি। এর মধ্যে সিদ্ধান্ত না এলে ভয়াবহ হামলা চালানো হবে। লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের পাল্টা হুমকিতে। আইআরজিসি বিবৃতিতে বলে, ট্রাম্প যদি সত্যি এই পরিকল্পনা করে তবে পুরো অঞ্চল নরকে পরিণত হবে। আমেরিকা, ইসরায়েল ও এর মিত্রদের ভোগ করতে হবে চরম পরিণতি। একই সাথে জানায়, যুদ্ধের সমর্থন না জানানোয় জাপানি জ্বালানি বহনকারী একটি জাহাজকে ছেড়ে দিয়েছে তারা। এদিকে শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের আটক করতে পাহাড়গুলোতে অভিযান চালাচ্ছে ইরানের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তবে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে। জাতিসংঘের পারমাণবিক সংস্থার আশঙ্কা, ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদারদের হামলা তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের হামলা চালানোর পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু ও কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জবাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, ইরানের প্রতিশোধের আঘাতে ক্ষতবিক্ষত পুরো মধ্যপ্রাচ্য।
হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোর জ্বালানি ও পানির স্থাপনায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের সংখ্যাও বাড়ছে। ক্রমাগত হামলা পাল্টা হামলার মধ্যে এই সংখ্যা ক্রমেই বড় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত কূটনৈতিক সমাধানের স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বড় ধরনের অনিশ্চয়তার মধ্যেই এগিয়ে যাচ্ছে বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডুবা সহ কয়েকটি হাওরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকদের ধানের জমি। এতে ফসল হানির আশঙ্কায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। ফসল রক্ষায় নিজেরাই স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন। নেত্রকোনা প্রতিনিধি সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে জেলার কমলাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের হাওর সংলগ্ন গ্রামগুলোতে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু হাওর সংলগ্ন খাওয়ার বাড়ি খালে কোনো বাঁধ না থাকায় ঢলের পানি সরাসরি হাওরে ঢুকে পড়ে ফসলের ক্ষতি করছে। এর প্রভাব পড়ছে আশপাশের বিলগুলোতেও। এ অবস্থায় ফসল রক্ষায় নিজেরাই খালে বাঁধ নির্মাণ শুরু করেছেন কৃষকরা। তারা বলছেন, প্রতি বছরই এ অঞ্চলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির ঘটনা ঘটছে। আবাদ করি একটা ফসল বছরে, ওইগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সর্বহারা হয়ে যাই না। উজানের পানি আসা আমাদের জমি তলে যায়, এই জন্য আমরা বেড়িবাঁধ দিচ্ছি। বৃষ্টির পানিতে যে তলে গেছে, এই ফসল তোলার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এই বেড়িবাঁধটা দিতেছি। এই বাটার কাছে লোক হইল প্রায় 70,000-এর মতো হবে। দুইটা ইউনিয়নের লোকই বানতে। কৃষকদের দুর্দশার কথা স্বীকার করে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষকদের বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। প্রতি বছরই এটা তৈরি এবং ভেঙে দেওয়া হয়, পানি বের করার জন্য ভেঙে দেওয়া হয় এবং পানি আটকানোর জন্য আমাদের কিন্তু এটা তৈরি করা হয়। এইটা আমাদের এখন ওই কাজটা একটু লেট হয়েছিল, যার কারণে আমাদের এই কাজটা এখন চলমান আছে। বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি, সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যেন আমরা এই অঞ্চলের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক, তাদের জীবনমান রক্ষার জন্য, জীবনমান উন্নয়নের জন্য আমরা পার্মানেন্ট সলিউশন একটা কিছু করব। হাওর অঞ্চলের ফসল রক্ষা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে স্থায়ী সমাধান করা হবে বলেও জানান ডেপুটি স্পিকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। মায়োর্কার কাছে 2-1 গোলে হেরে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে একই ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। নিজেদের মাঠে মানো মোরালেসের কল্যাণে খেলার 41 মিনিটে লিড নেয় মায়োর্কা। 88 মিনিটে এদের মিলতাওয়ের কল্যাণে ম্যাচে 1-1 সমতায় ফেরে আলভারো আরবেলোয়ার দল। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ডেভাট মুরিকির গোলে জয় পায় রেলিগেশন অঞ্চলে থাকা রিয়াল মাদ্রিদ। এদিকে রিয়ালের পরাজয়ের রাতে জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তারা 2-1 ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। গুইলিয়ানো সিমিওনের কল্যাণে 39 মিনিটে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো। মার্কাস রাশফোর্ড গোল করে 42 মিনিটে সমতায় ফেরান বার্সেলোনাকে। আর পুরো 45 মিনিট 10 জন নিয়ে খেলা অ্যাটলেটিকোর বিপক্ষে জয়সূচক গোলটি করেন রবার্ট লিওন্দোভস্কি। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে 7 পয়েন্টের ব্যবধান তৈরি হলো বার্সার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হাম প্রতিরোধে আজ থেকে 18 জেলায় টিকা কর্মসূচি শুরু। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুরা। জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচিতে চলছে অফিস ব্যাংকের লেনদেন বিকেল 3টা পর্যন্ত চলবে। মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল, জানালেন ফখরুল। বগুড়া সদরে 9 এপ্রিলের উপনির্বাচন ঘিরে আবারও বইছে নির্বাচনী হাওয়া। এবং ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল ইরান। তেহরান বলছে উপসাগরীয় অঞ্চলে বড় চমক অপেক্ষা করছে পেন্টাগন ও আইডিএফ এর জন্য।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।